হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ক্লাস 5-এ প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে আমরা পার্ট 3 পৃষ্ঠ নং 34 আজকে আমরা শুরু করব। কি বলেছে দেখো, কাঠ বাড়াই, এটা আমরা তৃতীয় পার্ট আমরা করছি। কি বলছে দেখো, ধ্রুববাবু বছরে ৬৫,৪০০ টাকা আয় করে। বাড়ি ভাড়া থেকে তিনি বছরে আরও ২০,৪৫০ টাকা আয় করেন, মানে ইনকাম করেন যেটাকে বলে। তিনি বছরে মোট ইনকাম বলতে আয় করেন কত? তাহলে ধ্রুববাবু বছরে ৬৫,৪০০, সেটা দেখো এই ছকের মধ্যে লিখেছে। এই যে দেখো ৬৫,৪০০ টাকা। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে কটা ১০,০০০ হবে? ৬টা। দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬। কেন কি একক, দশক, শতক, হাজার, অযুত। যখন ৬-এর আমি স্থানীয় মান বের করব তখন বাকিগুলো কী হয়ে যাবে? ০, ১, ২, ৩, ৪টা শূন্য। দেখো ১, ২, ৩, ৪, এরকম কটা হবে? ৬টা। ৬টা কাঠ নেব। তারপরে কটা কাঠ নেব? একক, দশক, শতক, হাজারের ঘরে ৫টা কাঠ। ১, ২, ৩, ৪, ৫। তারপরে শতকের ঘরে কটা কাঠ? ৪টা কাঠ। তারপরে দেখো দশক আর এককের ঘরে কোনো কাঠ নেই। কেন? সেই সংখ্যাগুলো হচ্ছে শূন্য। শূন্য থাকলে আমরা কোনো কাঠ নেব না। এরপরে দেখো দুটো যোগ করেছে। কেন কি ধ্রুববাবু বছরে ৬৫,৪০০ টাকা আয় করেন, আবার উনি বাড়ি ভাড়া থেকেও সেটা ২০,৪৫০ টাকা আয় করেন। তাহলে দুটো আয়কে আমরা কি করব? যোগ করব। তাহলে দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে কটা আছে? দুটা। তাহলে একক ১, ২, ৩, ৪টা শূন্য। তাহলে এরকম আমার কাঠ কটা থাকবে? অযুতের ঘরে দুটো কাঠ। তারপরে হাজারের ঘরে কোনো কাঠ নেই, কারণ হচ্ছে শূন্য। শতকের ঘরে ৪টা কাঠ। ১, ২, ৩, ৪। আর দশকের ঘরে ৫টা কাঠ ১০-এর। কিন্তু এককের ঘরে কোনো কাঠ থাকবে না, কারণ এককের ঘরটা এখানে শূন্য। এবার দেখো এটাকে যোগ করেছে। যোগ করে এবার কাঠ সংখ্যা কত আসলো? ৮,৫০০ না ৮৫,৮৫০ টাকা। তাহলে কেমন করে যোগ করলো? দেখো আমরা কাঠগুলো যদি গণি, ঠিক আছে, দেখো কাঠগুলো যদি প্রথমেই গণি, প্রথমে কটা কাঠ? ১, অযুতের ঘরে ১, ২, ৩, ৪, ৫টা, ৬টা। তারপরে এখানে অযুতের ঘরে দুটো। তাহলে ৬টা আর 2টা যোগ করলে আমার কত দাঁড়াচ্ছে? 8টা দাঁড়াচ্ছে। এবার দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, 8টা কাঠ দাঁড়াচ্ছে। এই হচ্ছে আমাদের কাঠ। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ঠিক আছে। এরপরে যখন আমরা হাজারের ঘরটা দেখব, তাহলে হাজারের ঘরে প্রথমে কটা কাঠ ছিল? 5টা। কিন্তু এখানে কোনো কাঠ নেই, তাহলে আমার কটা কাঠ থাকবে? যোগ করলে 5টাই কাঠ থাকবে। তার জন্য দেখো 5টাই কাঠ আছে। এরপরে দেখো শতকের ঘরে কটা কাঠ আছে? 4টা। আর এখানে শতকের ঘরে কটা কাঠ আছে? 4টা। তাহলে দুটো এই 4টা যোগ করলে আমার টোটাল কটা কাঠ হচ্ছে? 8টা। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। একই রকমভাবে প্রথমে দশকের ঘরে কোনো কাঠ নেই। দেখো দশকের আর এককের ঘরে কোনো কাঠ নেই। যখন দশকের কাঠ এখানে আছে তাহলে কটা আছে? 1, 2, 3, 4, 5টা। তাহলে দশকের ঘরে আমার 5টা কাঠ। যেহেতু এখানেও এককের ঘরে কোনো কাঠ নেই, তাহলে এখানেও আমি এককের ঘরে কোনো কাঠ দেব না। তারপরে যদি সংখ্যাগুলো গণি, আমরা এবার যদি গণি সংখ্যা কত হচ্ছে দেখো, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে অযুতের ঘরে 8। তারপরে হাজারের ঘরে কটা কাঠ? 1, 2, 3, 4, 5টা কাঠ হাজারের ঘরে। শতকের ঘরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা কাঠ। তারপরে দশকের ঘরে কটা কাঠ? 1, 2, 3, 4, 5টা কাঠ। আর এককের ঘরে কোনো কাঠ নেই বলে সেখানে শূন্য। তাহলে ৮৫,৮৫০ টাকা বেরোবে। ঠিক আছে, চলো এর পরের পেজ। এবার পৃষ্ঠা নং ৩৫ দেখো কি বলেছে, 2 নাম্বারটা। বলছে মুর্শিদাবাদের ইট ভাটায়, মুর্শিদাবাদ বলে একটা জায়গার নাম, ইট ভাটায় প্রথম দিনে ৪২,২০৪টি ইট তৈরি হলো। তাহলে ইট কতগুলো তৈরি হলো? ৪২,২০৪টি। ঠিক পরের দিন ৪০,৮৬০টি ইট তৈরি হলো। তাহলে প্রথম দিন ৪২,০০০, পরের দিন ৪০,০০০। বলছে এই ২ দিনে মোট কতগুলি ইট তৈরি হলো। এই যে মোট কথাটা বলেছে, মানে কি করতে হবে? যোগ করতে হবে, মনে রাখবে। তাহলে দেখো প্রথম দিন তৈরি হয়েছিল ৪২,২০৪, ৪২,২০৪, এটাকে আমরা কারে লিখব। তাইলে
অজুতের ঘরে কত, 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে একক দশক শতক হাজার অজুত। তাহলে অজুতের ঘরে কটি কাঠ হবে, 4টি। তাহলে 4টি কাঠ তো লিখবো, কিন্তু একের পরে 4টা শূন্য কেন দেব, কারণ হচ্ছে আমি যখন 4-এর স্থানীয় মান নির্ণয় করব, তাহলে বাকিগুলো কি থাকবে, 1 2 3 4টা শূন্য, যেহেতু 4000, তার মানে কটা, যেহেতু এখান থেকে 4000 না, এখান থেকে 40,000, তার জন্য আমি কটা 10,000 বসাবো, 1টা 2টা 3টা 4টা, তাহলে হয়ে গেল 10 20 30 40,000। এবার দেখো হাজারের কাঠ কটা নেব, দুটো, কারণ আমরা জানি যে এটা এককের কাঠ, দশকের কাঠ, শতকের কাঠ, হাজারের কাঠ, আর এটা হচ্ছে অজুতের কাঠ। অজুত করতে গেলে এখানে আমাকে একের পর 4টা শূন্য নিতে হয়, হাজার করতে গেলে 3টা শূন্য নিতে হয়, তাহলে 3টা যেহেতু শূন্য নিতে হয়, তাহলে হাজারের কাঠ দুটো, তাহলে দুটো কাঠ দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো শতকের কাঠ কটা, দুটো, আর দশকের কোনো কাঠ নেই, কিন্তু আমার এককের কাঠ আছে কটা, 4টা। এটা ভালো মতো বুঝবে। তারপরে দেখো যোগ 40,860টি ইট, তাহলে অজুতের ঘরে 4টি কাঠ দেবো 10,000-এর, শতকের ঘরে, হাজারের ঘরে কোনো কাঠ হবে না যেহেতু শূন্য, কিন্তু শতকের ঘরে 8টা কাঠ দেব, দশকের ঘরে কোনো কাঠ নেই যেহেতু শূন্য, আর এককের ঘরে 60টি কাঠ। এবার যখন যোগ করছি আমরা, দেখো এবার যখন যোগ করব, তাহলে সব কাঠ যোগ করব, তাই তো। তাহলে এবার যদি আমরা কাঠগুলো যোগ করি, দেখো প্রথমে এককেরটা যোগ করব, যে এখানে আছে 4টা, 1 2 3 4, সবগুলো যোগ করতে হবে, 4 5 6 7 8 9 10 11, কী লিখলো, 11, তাই তো। কিন্তু এখানে গোল করে দেখিয়েছে, দেখো একটা গোল করে দেখিয়েছে যে আমি 10টা কাঠ নিতে পারবো, আমরা 10টা কাঠ নিতে পারবো, 2 4 6 8 10, এই 10টা কাঠ আমরা কোথায় বসিয়ে দেবো, দশকের ঘরে। কেন কি, এইগুলো যোগ করলে 10 চলে আসলো, এই যখনই সংখ্যা 10 চলে আসে, তার মানে সে আর এককের ঘরে থাকবে না, কার ঘরে চলে আসবে, 10 মানেই তো দশকের ঘরে চলে আসবে, তাই তো। আর 10টা কাঠ মানে আমরা কি জানি, 10টা লাল কাঠ মানে একটা আমার হলুদ কাঠ, এরকম পড়েছিলাম। তাহলে এখানে দশকের ঘরে 10 বলে এই কাঠগুলোর সংখ্যা হচ্ছে 10, তাইলে এই আমার চলে আসলো দশকের ঘরে। তাহলে এখানে কটা কাঠ পড়ে থাকবে, একটা পড়ে থাকবে, কারণ দশক এখানে চলে আসছে, এক পড়ে থাকলো। এবার দেখো একই রকমভাবে এই ঘরটাতে দুটো ফাঁকা আছে, এবার এই দুটো, এটাতে যদি আমরা লক্ষ্য করি, তো শতকের ঘরে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বলতে কত হলো, 10,000 হয়ে গেল, 10টা 100 যোগ করলে কত হয়, 100 200 300 400 500 600 700 800 900 10, মানে 10,000, 10টা 100 গুণ করলে 10,000। তো এটা তো হাজারের ঘরে, আমরা তো এখন যোগ করে দেখছি যে হাজারের ঘরে চলে আসছে, তার মানে এই হাজারের ঘরে আমাকে লিখতে হবে, আগের থেকে হাজারের ঘরে দুটো কাঠ ছিল, এখন আবার হাজারের ঘরে একটা কাঠ আসলো, এই কাঠটা ধরে নাও নতুন, তাহলে এখানে কোনো কিছুই থাকবে না। দেখো যখনই এগুলো যোগ করলাম সে হাজারের ঘরে চলে আসছে, তাহলে এর কাছে কিছুই থাকলো না। যেমন এখানে একটা কাঠ বেঁচে ছিল বলে দিয়েছে, 11টা ছিল, কিন্তু এখানে আমার 10টাই আছে, 11টা থাকলে হয়তো এখানে একটা থাকতে পারত। ওকে, তার জন্য 2টা, আর এখানে একটা যোগ করলে কটা কাঠ হয়ে গেল আমার, 3টা কাঠ। এবার পরেরটাতে লক্ষ্য করো, 1 2 3 4 5 6 7 8, 10টার বেশি তো নেই, 8টা আছে, তাহলে আমি 8টা কাঠ দিয়ে দেবো, 1 2 3 4 5 6 7 8। যখনই 10টা হয়ে যাবে তখন আমরা সামনের ঘরে চলে আসবো। তাহলে এবার যখন যোগ করি, তাহলে এখানে 8 পেলাম, এখানে 3টা কাঠ পেলাম, এখানে কোনো কাঠ নেই, এটাতে একটা কাঠ আছে 10-এর, আর এখানে এককের ঘরে একটা কাঠ, তার মানে কত দাঁড়াচ্ছে, 83,011টি ইট যোগ করার পর। ঠিক আছে, এবার 3 নাম্বারটা দেখো, বলছে এক ব্যক্তি অবসর নেওয়ার সময়, অবসর বলতে ইংলিশটাকে কি বলে, রিটায়ারমেন্ট, যখন একজন ব্যক্তি যখন চাকরি করে 60 বছরের 60 বছর যখন পেরিয়ে যায়, তখন কি হয়, সে অবসর নিয়ে নেয়, ঠিক আছে, বা গভর্নমেন্ট থেকে তাকে অবসর দেওয়া হয়। এক ব্যক্তি অবসর নেওয়ার সময়ে অফিস থেকে কিছু টাকা পেলেন। অবসর নেওয়ার সময় যে কোনো ব্যক্তি সরকারি মতে যখন অবসর নেয়, সেই ব্যক্তিকে কিছু টাকা দেওয়া হয়। তা থেকে তিনি স্ত্রীকে 60,500 টাকা দিলেন, গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বাকি 10,500 টাকা দিলেন, ভালো কাজ করেছেন, প্রাথমিক বিদ্যালয়ে দিয়েছেন। তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন, বলছে অফিস থেকে, তাহলে তিনি কত টাকা পেলেন, যা সেই টাকা থেকে স্ত্রীকে দিলেন 60,500 টাকা, আর বিদ্যালয়ে দিলেন 10,500 টাকা, বলছে কার্ড দিয়ে হিসাব করে। তাহলে এটা আমরা নিজের থেকেই করব। আচ্ছা, আমরা প্রথমে কি লিখব, 60,500 টাকা, স্ত্রীকে যে টাকাটা দিলেন সেটা হচ্ছে 60,500। এই টাকাটা আমরা কি করব,
একক, দশক, শতক, হাজার, অযুত হিসেবে লিখব। তাহলে ধরে নাও এটা আমরা একটা বক্স করি। এটাকে আমরা একক লিখলাম, এটাকে আমরা দশক লিখলাম, এটাকে আমরা শতক লিখলাম, এটা দশক, এটা একক, একক, দশক, শতক, তারপরে হাজার। তারপরে হচ্ছে আমার অযুতের ঘর। ওকে, এবার দেখো তাহলে অযুতের ঘরে 6টা কার্ড আছে টোটাল, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমাকে 1000-এর 10,000-এর একটা কার্ড, দুটো কার্ড, তিনটা কার্ড, চারটা, আর দুটো দরকার, এখানে একটা দিয়ে দিচ্ছি, পাঁচটা, এখানে একটা দিয়ে দিলাম, 6টা। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি এইভাবে বক্স করতে হয়, তো আমি যতটা পারছি করছি। ওকে, টোটাল কটা কার্ড? 6টা কার্ড। তারপরে দেখো শতকের ঘরে কোনো কার্ড নেই, না হাজারের ঘরে কোনো কার্ড নেই, তা শতকের ঘরে 5টা কার্ড। তাহলে শতকের ঘরে আমরা 5টা কার্ড বসাবো, 100-র 5খানা কার্ড। চারটা, এখানে একটা, 5টা। ওকে, আচ্ছা, এরপর দেখো দশক আর একক, সেটা দুটোই ফাঁকা থাকবে, কেন 0 হয়ে আছে। এবার আমরা মাঝখানে যোগ দিব, একই রকমভাবে এই অঙ্কটার মতো করে করব। পরে তিনি বিদ্যালয়ে কত দিয়েছেন? 10,500। তাহলে এখানে লিখব 10,500। এটার জন্য আমরা যদি কাট নিই, এটা হচ্ছে আমার অযুতের ঘর, তারপরে আসবে আমার হাজার, তারপরে আসবে আমার শতক, তারপরে কি আছে আমার দশক, তারপরে হচ্ছে আমার একক। ঠিক আছে, এবার দেখো তাহলে অযুতের ঘরে কটা কাঠ? একটা কাঠ। হাজারের ঘরে কোনো কাঠ নেই, কিন্তু শতকের ঘরে 5টা কাঠ আছে। আর একক আর দশকের ঘরে কোনো কাঠ নেই। এবার এটাকে যখন যোগ করব আমরা, এটাকে যখন যোগ করব, তাহলে দেখো এককের ঘরে কোনো কাঠ নেই, কিছু থাকবে না। দশকের ঘরে কোনো কাঠ নেই, কিন্তু শতকের ঘরে দেখো কটা কাঠ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাই তো? যখনই 10টা কাঠ হয়ে যাচ্ছে, এইগুলো যোগ করার পর এটা আর এটা যদি যোগ করছে 10টা কাঠ। 10টা কাঠ মানে কি? 10টা 100 যদি গুণ করি, দেখো 10টা 100, দেখো 10টা 100 গুণ করলে কত হচ্ছে? একের পর 3টা, আর এখানে একটা শূন্য, তাহলে সেটা কি হয়ে গেল? 10,000, তাই তো? এটা হয়ে গেল 10,000, না 100, ভুল করলাম, তাই তো? 100, 10টা 100 গুণ করলে সেটা হয়ে যাচ্ছে 1,000, 1,000, দুটো আর এখানে একটা মিলে 3টা শূন্য হবে। তাহলে দেখো পরবর্তীতে যে আমার যোগফলটা হবে, সেটার জন্য যদি আমরা কাট নিই, তাহলে এককের ঘরে কোনো কাট নেই, দশকের ঘরেও কোনো কাট নেই, কিন্তু শতকের ঘরেও কোনো কাট থাকছে না, কারণ 10টা গুণ করার পর, 10টা 100 যোগ করার পর এটা শতক, দশক হচ্ছে একক। 10টা
100 যোগ করার ফলে আমরা দেখছি যে সে কোথায় চলে আসছে, হাজারের ঘরে চলে আসছে। এদের যোগফলটা এখানে চলে আসলো, কেন একের পর 3টা শূন্য হয়ে গেল, মানে সে হাজারের ঘরে চলে আসলো। এটাই আমরা শিখেছি। এবার দেখব উজ্জুতির ঘরগুলো ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7, মানে এটা ঠিকই আছে, এখানে 7টা হচ্ছে। ওকে, এখানে 7টা, তাহলে এগুলো যোগ করলে আমি কত পাচ্ছি, 7। হাজারে 1 পেলাম, একটাই কাট আছে, এখানে কোনো কাট নেই, দশকও কোনো কাট নেই, এককও কোনো কাট নেই, তাহলে টোটাল আমরা যোগ করে কত পেলাম, 71,000। ওকে, এটাই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, মোটামুটি আমি খুব একটা ভালোভাবে যদিও করলাম না, ছবিগুলো মোটামুটি ঘরগুলো নিলাম, তোমরা এটা খাতায় ভালো মতো করে স্কেলের সাহায্যে দাগিয়ে তোমরা করতে পারো। ঠিক আছে, চলো এরপরে দেখো, এখানে এক লাইন লিখতে পারি উত্তরটা আমরা। কি বলেছি যে তিনি কত টাকা অফিসে থেকে পেয়েছেন, তাহলে এটাকে তোমরা উত্তর হিসেবে লিখতে পারো, যে উত্তরটা খুব সুন্দরভাবে লেখা যায়। উত্তর, আমরা উত্তর লিখব যে তিনি বলতে এখানে যে ব্যক্তিটা ছিল, আমাদের ব্যক্তির নাম দেওয়া নেই, ওকে, তিনি অবসর নেওয়ার সময় বা গ্রহণের সময়, যখন তিনি অবসর গ্রহণ করেন, অবসর গ্রহণের সময় মোট কত টাকা পেয়েছিলেন, 71,000। এই টাকাটার মধ্যে উনি কি করেন, এই টাকাটার মধ্যে তিনি স্ত্রীকে আর বিদ্যালয়ে দেন, এত টাকা পেয়েছিলেন। ওকে, এটা আমরা উত্তর লিখতে পারি। এবার পরে দেখো, এবার আর কাটের প্রয়োজন নেই, বলছো উপর নিচে বসিয়ে যোগ করি, যেভাবে আমরা যোগ করেছি উপর নিচে বসিয়ে যোগ করতে হবে। ক নাম্বারটা দেখো করে দেওয়া আছে, এখানে কত আছে, 56,852 যোগ 20,208 আর 400, মানে 406 আর 50 টাকা যোগ করতে বলেছি। তাহলে আমরা প্রথমে কি লিখব, একক, দশক, শতক, হাজার, অযুত। তাইলে আমরা প্রথমে সবচেয়ে বড় ঘরটা নেব, ওকে, বড় সংখ্যাটা নেব। তাহলে এককের ঘরে 2 বসাবো, দশকের ঘরে 5 বসাবো, শতকের ঘরে 8 বসাবো, হাজারের ঘরে 6 আর অযুতের ঘরে 5। এবার ঠিক পরের সংখ্যাটা নেব, কেন এটা 56,000 বড় ছিল, তারপরে 20,000 বড়, তাহলে এটাও দেখে দেখে বসাবো। এককের ঘরে 8, দশকের ঘরে 0, শতকের ঘরে 2, হাজারের ঘরে 0, অযুতের ঘরে 2, যোগ দিলাম। আবার তার সাথে যোগ করতে বলছে 406, তাহলে 406 কি করে লিখব, এককের ঘরে 6, দশকের ঘরে 0 আর শতকের ঘরে 4। এটা কি একক, দশক, তাহলে দশকের ঘরে 5, এককের ঘরে 0। এবার সবগুলো যোগ করতে বলেছে, তাহলে এটা যদি যোগ করে দেখি, দেখো 8 আর 2 যোগ করলে 10 হচ্ছে, তার সাথে যদি 6 যোগ করি তাহলে কত হবে, 16। 16-র কত নামবে, 6। এই হাতের 1কে রাখবো আমরা, 5 5 10 0, হাতের 1 না, 5 5 10 আর হাতের 1 মিলে 11-র 1, আবার হাতের 1, 8 2 10 14 আর একে 15-র 5, হাতের 1, 6-এর সাথে 1 যোগ করলে 7, আর এটা 5 আর 2 7, তাহলে এটার উত্তর কত হচ্ছে, 77,516। দেখো, এবার একই রকমভাবে আমরা খ দাগেরটা যদি করি, এখানে করব, এখানে একক, দশক, শতক, হাজার, এরপরে কি, অযুত। তাহলে আমরা সবচেয়ে বড় সংখ্যা কি দেখো, 39,200 কত, এটা 56, তাই তো। পরেরটা আছে 4,502, তারপরে 508, তারপরে 2। সবচেয়ে বড় নিব, তাহলে এককের ঘরে আমি 6 লিখব, দশকের ঘরে আমি 5 নেব,
শতকের ঘরে আমরা 2 নেব, আর হাজারের ঘরে 9 নেব, আর অযুতের ঘরে আমি 3 নেব। এটা নেওয়া হয়েছে, এবার এটা নাও, যোগ করতে বলেছে। এককের ঘরে 2, দশকের ঘরে 0, শতকের ঘরে 5, আর হাজারের ঘরে হচ্ছে 4। যোগ চিহ্ন দিলাম। তারপরে আবার যোগ করতে বলছে 508, তাহলে এককের ঘরে 8, দশকের ঘরে 0, আর শতকের ঘরে 5, এটা যোগ করতে বলেছে। আর এককের ঘরে শুধু 2। এবার যদি আমরা যোগ করি, দেখো 6, আগে এই দুটো যোগ করি, 8 আর 2 যোগ করলে 10, 10 আর 6 যোগ করলে 16, 16 আর 2 যোগ করলে 18, 18 8 হাতে থাকছে 1, 5 আর 1 যোগ করলে 6, 5 5 10, 10 2 12, 2 হাতের 1, তার মানে এটা তো 10 হয়ে যাচ্ছে, 10 4 14, 4 হাতের 1, 3টা হয়ে যাবে 4। তাই এটা কত হচ্ছে? 44,268। এটা আমাদের উত্তর। পরেরটা দেখো, একই রকমভাবে এটা একক, দশক, শতক, হাজার, অযুত। ওকে, খুব সুন্দর একটা স্পেস দেওয়া আছে, তো আমি বইয়ের মধ্যেই করে দিচ্ছি। দেখো এই দিক থেকেও বসাতে পারো এককের ঘরে, কিন্তু এই দিক থেকে বসালে ভুল হবে, তাই না? আমাকে সর্বপ্রথম বড় অঙ্কটা নিতে হবে। 1 2 3 4 5, তার মধ্যে 61,205 সবচেয়ে বড়। তাহলে আমাকে অযুতের ঘরে 6, হাজারের ঘরে 1, শতকের ঘরে 2, দশকের ঘরে 0, এককের ঘরে 5, 901। তাহলে 9 কথায় বলবে, 9 কথায় বসবে এখানে। দশকের ঘরে 0, এককের ঘরে 1, এভাবেও বলতে পারি। যেমন 82, এই সংখ্যাটা কোথায় বসবে? 2 বসবে এককের ঘরে, দশকের ঘরে বসবে 8, আর এককের ঘরে বসবে 8। ওকে, এগুলো প্রত্যেকটা সংখ্যায় যোগ করতে বলেছে। তাহলে দেখো 8 2 10, 10 5 15, আর 16, 6 হাতের 1 মানে এটা 9 হয়ে যাবে, 9 10 11, 1 হাতের 1 মানে এটা 2 হয়ে যাবে, এটা 6। এটা দাঁড়ালো কত? 62,196। চলো এর পরেরটা, ঘ নাম্বারটা যদি লক্ষ্য করি কি বলেছে, তাহলে এটা করার আগে আমরা লিখে নিব যে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে কত এটা? 49,602। তাহলে আমি 2কে লিখব এককের ঘরে, দশকের ঘরে 0, শতকের ঘরে 6, হাজারের ঘরে 9, আর অযুতের ঘরে আমার হচ্ছে 4। তারপরে কত দেওয়া আছে? 881। তাহলে 1 থাকবে আমার এককের ঘরে, 8 থাকবে দশকের ঘরে, শতকের ঘরে আবার 8, যোগ করব। আবার 83, 3 থাকবে এককের ঘরে, 8 থাকবে দশকের ঘরে, তার সাথে 9কে যোগ করতে হবে। তাহলে দেখো 9 আর 1 10, 3 13, 14 15, 15 5 হাতের 1, 8 আর 16, আর হাতের 1 নিয়ে 17, 7 হাতের 1, তাহলে হাতের 1 মানে এটা 9, 9 আর 6 15, 15 5 হাতের 1 10, তাই তো? 9 আর 1 হাতের 1 মিলে 10 এর 0 হাতের 1, 4 আর 1 যোগ করলে 5, তাহলে এটা 50,575। ঠিক আছে, চলো পরে দেখো। এবার এটা আমরা খাতে করব 5 নম্বর অঙ্কটা। কোনো একটি সংখ্যা থেকে 34,3402 বিয়োগ করে, কোনো একটি সংখ্যা থেকে, সেই সংখ্যাটা আমরা জানি না, সেখান থেকে আমরা যদি এই অঙ্কটার সাথে কোনো একটি সংখ্যা থেকে, তাই তো? তাহলে ধরে নাও এখানে কোনো একটি সংখ্যা রাখলাম, আমরা জানি না সেই সংখ্যাটা, সেই সংখ্যাটা থেকে আমরা বিয়োগ করতে বলেছি। দেখো বিয়োগ কত? 3,402। বিয়োগ করে 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যাটি পাওয়া গেল। এটা বিয়োগ করে, এতে থেকে এতে বিয়োগ করে আমরা 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা প্রথমটা থাকবে 1, বাকি অঙ্কগুলো কি থাকবে? 4টা যে অঙ্ক আসবে সেই 4টা অঙ্ক কি? 0। দেখো 1 2 3 4 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া গেল। বলছে সংখ্যাটি কত? ঠিক আছে, তো বলছে এই সংখ্যাটি কত। তাহলে আমরা প্রথমে কি লিখব, যে আমরা একটু স্পেস ছেড়ে করব, কেন কি এটা পুরোটা কমপ্লিট করতে হবে। আমরা লিখব যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 5
অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা সেটা কি আমরা 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা প্রথমটা থাকবে 1 বাকি 4টা অঙ্ক কি হয়ে যাবে আমার শূন্য। এটা মনে রাখবে, এটাকেই বলে 5 অঙ্কের ক্ষুদ্র। যদি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে প্রথমটা 1 বাকি দুটো শূন্য। যদি 4 অঙ্কের বলতো তাহলে প্রথমটা 1 বাকি তিনটা শূন্য। মনে রাখবে একটা 1 হয়ে বাকিগুলো সংখ্যাগুলো শূন্য হয়। এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে। ঠিক আছে, আর তাহলে এখানে মূল সংখ্যাটি বলছে যে মূল সংখ্যাটি কত হবে, মানে সংখ্যাটি কত হবে, মানে মেন সংখ্যাটা কত হবে। তাহলে এখানে যদি আমরা মেন সংখ্যাটা অঙ্ক বের করি তাহলে এটা তো আমরা জানি না, সমান সমান নেব। এই যে দেখো সমান সমান নিলাম, কত হচ্ছে আমার 10,000, 1 2 3 4। কেন আগে বসবে, কেন কি সমান সমান আগে প্রথমে এই আছে 10,000ই আছে, এবার এটা বিয়োগ আছে, বিয়োগটা মনে রাখবে সমান সমান ওপাশে গেলে এটা যোগ হয়ে যায়। বিয়োগ যদি সমান সমানের ওপাশে যায় তাহলে সে সাইনটা চেঞ্জ হয়ে যায়, মানে চিহ্নটা পরিবর্তন হয়, মাইনাসটা বিয়োগটা হয়ে যাবে যোগ। তাহলে কি লিখবো 3,402। মানে এবার যোগ করতে বলেছি, যোগ করে আমি এই সংখ্যাটা বসাবো। তাহলে কিভাবে যোগ করব, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এককের ঘরে কত বসাবো দেখো, প্রথমে এটা অযুতে 1 বাকি 4টা শূন্য, 1 2 3 4। আর এখানে 2 এই দিক থেকেও লিখতে পারি 2 0 4 3। সবসময় এদিক থেকে লিখবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একদমই নেই। যোগ করি, তাহলে 0 আর 2 যোগ করলে 2, 0 0 যোগ করলে 0, 0 সাথে 4 যোগ করলে 4, 0 সাথে 3 যোগ করলে 3, এখানে 1, 13,402। তাহলে যে মূল যে সংখ্যাটা ছিল এখানে কত হবে, সেটা হবে 13,402। এটাই হচ্ছে আমার মূল সংখ্যা। যোগ করার পরে এই সংখ্যাটা আসে। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে মূল সংখ্যা সমান সমান, তাহলে কার কার যোগ, আমরা দেখলাম যে 10,000 এর সাথে আমাকে কত যোগ করতে হলো, 3,402। এটা যোগ করে কত পেলাম আমরা, 13,402। এটাই আমার উত্তর। বুঝতে পেরেছ নিশ্চয়ই। চলো এরপর এটা করব। এবার দেখো 6 অঙ্কটা কি বলেছে, বলছে বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ের 850 জন ছাত্রছাত্রীর প্রত্যেকে 25 টাকা করে ও 31 জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকে 31 জন যে শিক্ষক শিক্ষিকা আছে তারা প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিল। বন্যা ত্রাণ বলতে কি, বন্যাতে ক্ষতিগ্রস্ত যে মানুষরা থাকে তাদের কথা বলেছে। তাহলে স্টুডেন্টরা মানে ছাত্রছাত্রীরা দিচ্ছে 850 টাকা, 50 জন ছাত্রছাত্রী 25 টাকা করে দিচ্ছে ছাত্রছাত্রীরা, আর টিচার্সরা মানে 31 জন যে শিক্ষক এবং শিক্ষিকা তারা 500 টাকা করে চাঁদা দিল। মোট কত টাকা চাঁদা উঠবে, তাহলে আমরা প্রথমে লিখব যে একজন ছাত্রছাত্রী দেয় কত টাকা, 25 টাকা। তাহলে 850 জন ছাত্রছাত্রী কত দিবে, গুণ হবে। আরেকবার বলছে একজন ছাত্রছাত্রী, এই যে দেখো প্রত্যেকে মানে একজন ছাত্রছাত্রী যদি 25 টাকা দেয় তাহলে 850 জন ছাত্রছাত্রী, তাহলে কি হবে 850-এর সাথে 25 আমার গুণ হবে। এবার দেখো এটাকে গুণ করেছে দ্বিতীয় পদ্ধতি বলো গুণ করেছে, যে গুণটা দ্বিতীয় পদ্ধতিতে যদি আমরা দেখি তাহলে 5 0 0, 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 40, 41 42। ওকে, এবার দেখো যেহেতু এটা নিয়েছি তাহলে এর জায়গায় আমি 0 বসিয়ে দেব, এবার 2 নেব, 2 0 0, 5 গুণে 10 0, হাতের 1, 8 2 16 আর কি 17। তাহলে যোগ করলাম 0 5 2, 7 আর 4 11, 1 হাতের 1 মিলে এটা 2, 21,250। আবার এভাবেও যোগ করতে পারি, যে প্রথমে 5-এর সাথে গুণ করব, যেমন 5 0 0, 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 40 41 42।
ওকে, তাহলে 4250। আবার যখন আমি এই 5 দিয়ে গুণ করে ফেলেছি, তাহলে এই 5-এর জায়গায় আমি কি বসাবো? শূন্য। দেখো এবার এটা গুণটা কীভাবে হবে দেখো, প্রথমে 2 দিয়ে করো, 2 শূন্য শূন্য, 2 দিয়ে করছি কিন্তু 2 শূন্য শূন্য, 5 দুগুণে 10 শূন্য, হাতের কত এবার 1, 8 দুগুণে 16, আর একে 17। কিন্তু তাহলে এই শূন্যটা কোথায় যাবে? এই শূন্যটা এখানে চলে আসবে। এবার এটাকে যদি যোগ করি, তাহলে দেখো 0 5 0, অ্যাকচুয়ালি শূন্য হবে না, কেন কি এই সংখ্যাটা আমি অনেক পিছনে লিখেছি, তাই তো? এটা একক, দশক, শতক, তাহলে শতকের সাথে 0 যোগ করলে 2 হবে, এটার সাথে এটা 7 আর 4 11, 1 হাতের 1, মানে 21250 টাকা। ওকে, আমি বলবো তোমরা এই দ্বিতীয় পদ্ধতির নিয়ম অনুযায়ী গুণগুলো করবে, শিখবে, কেন পরবর্তী এই গুণগুলোই তোমাদের ক্লাস 6-এ বা 7-এ গিয়ে করতে হবে। তাহলে একজন শিক্ষক শিক্ষিকা দেন 500 টাকা, তাহলে এরকম কতজন টিচার্স ছিল? 31 জন টিচার্স, মানে শিক্ষক শিক্ষিকা দেন, তাহলে 500-র সাথে 31 গুণ। এটাও দুটো নিয়মেই আমরা করতে পারি। তাহলে দেখো প্রথম নিয়ম যদি আমরা করি, এখানে দুবার করতে বলেছে, তো প্রথমে আমাকে যেমন ওটাতে করতে হয়েছিল, এখানে যেমন 1-এর সাথে যদি গুণ করি, তাহলে 1 0 0 1 0 0 5 5, এটা হয়ে গেল। তাহলে এই জায়গায় আমি কি বসাবো? শূন্য, কেন 1 দিয়ে হয়ে গেছে, এবার 3 দিয়ে, 3 0 0, আবার 3 0 0, 3 5 15। ওকে, তাহলে দেখো এবার যদি যোগ করি, এটা 0, এটা 0, এটা তো শতকের ঘরে 5, আর এটা হচ্ছে আমার 15। তাহলে কত হচ্ছে দেখো, 1 0 0, আরেকবার যদি করি 1 0 0 1 0 0, 5 5, আর যখন এটা দিয়ে করব 3 0 0, তাহলে একই রকমভাবে এটার মতো করে গুণ করলাম। ওকে, এখানে একটা শূন্য কেন নিলাম? এখানে এইভাবে করবে, এখানে পাশে লিখে দিচ্ছি 500-র সাথে আমরা প্রথমে 1 গুণ করব, তারপরে এটাতে আমরা 500-র সাথে আবার কাকে গুণ করব? 3, আর যেহেতু 1 নিয়ে নিয়েছি তার জায়গায় শূন্য, এটা নিয়ম। তাহলে 15,500, তাহলে 31 জন শিক্ষার্থী দেন কত? 15,500 টাকা। তাহলে মোট চাঁদা কত? প্রথমে ছাত্রছাত্রীরা কত দিল? টোটাল 21,250, আর পরে আমরা পেলাম 15,500। তাহলে প্রথমে পেলাম 21,250 টাকা, পরে পেলাম 15,500 টাকা। তাহলে এটাকে যদি আমরা যোগ করি, দেখো এটাকে যদি যোগ করি তাহলে কত হবে? এককগুলো একসাথে যোগ করলে 0, দশকে 5 নামবে, শতগুলো 5 আর 2 7, 5 আর 1 6, 2 আর 1 3। তাই এটা কত হচ্ছে আমার? যোগ করে আমরা পাচ্ছি যে 36,750 টাকা। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। চলো এরপরে আজকে লাস্ট অঙ্ক দেখো, 7 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে গ্রামের পাঠাগারের, মানে যেখানে বইপত্র রাখা হয়, গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি বলতে একটি করে ধরে নাও, প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বই ও প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বই, আবার প্রতিটি 50 টাকা মূল্যের 70টি বই কিনলাম। তাহলে মোট কত টাকার বই কিনলাম? তাহলে যখন বইয়ের দোকানে গিয়েছে তখন 225 টাকা মূল্যের 221টি বই প্রথমে কিনেছে। তাহলে আমরা প্রথমে লিখব যে ওকে, একটি বইয়ের মূল্য যদি 225 টাকা হয়, তাহলে 221টি বইয়ের মূল্যের দাম কত হচ্ছে? এটা একটা প্রথমে কোশ্চেন। তাই আমরা প্রথমে লিখব প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বই। তাহলে প্রথমে আমরা এই কোশ্চেনটা যদি সলভ করি, তাহলে আমরা প্রথমে লিখব যে একটি বইয়ের মূল্য 225 টাকা, প্রতিটি যেহেতু বলেছে তাহলে আমরা লিখব একটি, প্রতিটি মানে হচ্ছে একটি বই এর মূল্য, সেটা কত? সেটা 225 টাকা, 225 টাকা। তাইলে
221টি বইয়ের মূল্য কত হবে? তাহলে 221টি বইয়ের, এটা বারবার লিখব না, মূল্য বেশি হবে, তাহলে 225 এর সাথে আমরা কত গুণ করব? 221। ঠিক আছে, এটাকে যদি আমরা গুণ করি, দেখো 225 এর সাথে 221 কি করে গুণ করবে? প্রথমে 1 দিয়ে গুণ করব, 5 অক্ষে 5, 2 অক্ষে 2, 2 অক্ষে 2। এই ঘরটা হয়ে গেছে, এই ঘরটাতে আমরা শূন্য বসিয়ে দিই। এবার এই ঘরে নেব 5 দুগুণে 10 শূন্য, হাতের 1, 2 দুগুণে 4, আর একে যোগ করলে 5, আবার 2 দুগুণে 4। এই ঘরটা হয়ে গেছে, তাহলে এই ঘরে আবার শূন্য বসিয়ে দিই। 5 দুগুণে 10 শূন্য, হাতের 1, 2 দুগুণে 4, আর একে 5, আবার 2 দুগুণে 4। এবার যোগ করব, যোগ যদি করি এটা 5 নামলো, 2 0 0 2 মানে 2, 5 আর 2 যোগ করলে 7, 5 আর 4 যোগ করলে 9, এটা 4, তাহলে 49,725। তাহলে এখানে আমার দাঁড়ালো গুণটা যে 4 9 7 2 5। ঠিক আছে, এত একক হচ্ছে এত টাকা। তাহলে 221টি বইয়ের মূল্যের দাম হচ্ছে এত টাকা। একই রকমভাবে আমরা যখন পয়েরটা করব, তাহলে 150 টাকা প্রতিটি বইয়ের মূল্যের দাম 150 টাকা। তাহলে এরকম কটি বই আছে? 80টি। তাহলে আমরা লিখব আবার এখানে লিখব যে প্রতিটি বইয়ের মূল্যের দাম, বা এভাবে লিখতে পারো। এরপরে এটা একটু অন্যভাবে দেখাচ্ছি, 150 টাকা মূল্যের 150 টাকা মূল্যের 80টি বলেছে, 80টি বইয়ের দাম, বই এর দাম। তাহলে কত হবে? তাহলে আমার 150 গুণন 80, এটাই তো করতে হচ্ছে। তাহলে 150 টাকা মূল্যে 150 টাকা মূল্যের 80টি বইয়ের দাম 150 গুণন 80। তাহলে এটাকে আমরা যদি গুণ করি যে 150 সঙ্গে 80 গুণ, শূন্য দিয়ে শূন্য, শূন্য দিয়ে শূন্য, শূন্যকে 1 দিয়ে গুণ করলে শূন্য। যেহেতু এই ঘরটা হয়ে গেছে, এই ঘরে শূন্য বসে দিই। 8 0 0, 5 40 4, 5 40 শূন্য, হাতে থাকলো 4, 8 8, 9 10 11 12। এবার যদি যোগ করি 0 0 0 2 1, তাহলে কত দাঁড়াচ্ছে? 12,000। 1 2 দিয়ে 3টা এত টাকা। তাহলে 180টা বইয়ের মূল্য কত? 12,000 টাকা। একই রকমভাবে আমরা পরেরটা করব, যে 50 টাকা মূল্যের কটি বই? 70টি বই। তাহলে আমরা পরে লিখব যে সুতরাং 50 টাকা মূল্যের 70টি বইয়ের দাম, 70টি বইয়ের দাম। তাহলে একই রকমভাবে 50 গুণন কী হবে? 70, এত টাকা হবে। তাহলে এখানে আমরা যদি গুণ করি, প্রথমে বড়টা নিয়ে 70 আর নিচে 50, মানে ছোটোটা নিলাম। শূন্যকে শূন্য, সাথে সাথে শূন্য গুণ করলে শূন্য, এটা ঘর কাটতেও পারি, এভাবে কাটতেও, শূন্য না বসে আমরা কাটতেও পারি। এই ঘর দিয়ে হয়ে গেছে, মানে এটা কেটে দিলাম। 5 0 0, 5 7 35, যোগ করলে 0 0 5 3, তো এটা কত হলো? 3500 টাকা। ওকে, এই টাকাটা আর এই টাকাটা, 3টা টাকা আমরা এবার কি করব? যোগ করব। কেন এখানে কি বলেছে? যে মোট কত টাকার বই কিনেছিল। তাহলে আমরা লিখব যে সুতরাং তিনি মোট বই কিনেছিল, মোট বলতে যোগ বোঝায়, তিনি মোট বই কিনেছিল সমান সমান, তাহলে প্রথমে কত বসাবো? 49,000, এটা 49,725।
4 9 7 2 5 যোগ তারপরে কত পেলাম 12,000, তারপরে কত 3500, তাহলে 0 0 পিছন দিক থেকে বসাই, এটা 5, এটা হচ্ছে 3, মানে 3500। এবার এগুলো যদি যোগ করি 5 2 7 5 12 2 হাতের 1 মানে এটাকে 10 ধরে, এটা যেহেতু 9 10 3 13 15 5 হাতের 1 মানে 5 আর 1 6, তাই টোটাল কত 65,225 টাকা। তাহলে আমরা উত্তর লিখব যে সুতরাং আমরা মোট এত টাকার বই কিনলাম। তাহলে মোট কত টাকার বই কিনলাম, তাহলে আমরা লিখব যে আমরা এখানে নাম তো বলে দেওয়া নেই, চলো আমরা লিখি যে আমরা মোট 65,225 টাকার বই কিনলাম। এটাই আমাদের উত্তর। ওকে, এরপরে আমরা পাঠ 4 বাকি আলোচনাটা করব। আচ্ছা চলো, শিখন সামর্থ্যটা কি শিখলাম সেটা একটু পড়ে নিই। যে 5 অঙ্কের সংখ্যার সাথে 1 2 3 4 ও 5 অঙ্কের সংখ্যা যোগ শেখা, সেটা দেখলাম যে 5 অঙ্কের সংখ্যার সাথে 5 অঙ্কের সংখ্যা যোগ করলাম, যোগফল 5 অঙ্কের সংখ্যা হবে। আমরা দেখলাম যে 5 অঙ্কের সংখ্যার সাথে 5 অঙ্কের সংখ্যা যোগ করলে 5 অঙ্কেরই সংখ্যা পাবো। 3 অঙ্কের সংখ্যাকে 2 বা 3 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করা যাতে গুণফল 5 অঙ্কের সংখ্যা হয়। দেখো 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের বা 3 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করাতে সেখানে আমরা কত অঙ্কের সংখ্যা পেলাম, 5 অঙ্কের।